নমস্কার, সাফ কথায় আমি আপনাদের সঙ্গে রয়েছি রূপা এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে অসমের বন্যা নিয়ে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন গত 2-3 দিন ধরে যে ছবিগুলো উঠে আসছে উজান অসম থেকে যথেষ্ট উদ্বেগের ছবি আমরা যদিও দেখতে পাচ্ছি, কিন্তু সবচেয়ে আশ্বস্ত করার খবর হচ্ছে প্রশাসন কিন্তু জোর কদমে একেবারে আমরা দেখতে পাচ্ছি নেমে পড়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী খোদ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বন্যাক্রান্ত এলাকাগুলোতে গিয়েছেন এবং পরিদর্শন করছেন। অর্থাৎ আজ দ্বিতীয় দিনে আমরা দেখতে পেয়েছি যে উজান অসমের বন্যা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং ত্রাণ শিবিরে বন্যা দুর্গতদের দুঃখ দুর্দশার খোঁজ খবর নিতে একের পর এক ত্রাণ শিবির তিনি পরিদর্শন করেন। গোলাঘাট জেলার কমারবন্ধার ভাস্কর সিনিয়র বেসিক স্কুলের ত্রাণ শিবির তিনি পরিদর্শন করেন এবং তিনি এরপর তিনি চলে যান নুমুলিগড়ে। নুমুলিগড়েও তিনি বন্যা এলাকা পরিদর্শন করেন এবং তিনি ত্রাণ শিবিরে যান। এবং শুধু মুখ্যমন্ত্রী নন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্যাবিনেট মন্ত্রীরাও তারাও কিন্তু একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন বন্যাক্রান্ত এলাকাগুলি তারা যাচ্ছেন, পরিদর্শন করছেন। একেবারে বলা যায় যে একেবারে মাঠে ময়দানে একেবারে নেমে পড়েছেন, বন্যাক্রান্তদের পাশে তাদের দেখা যাচ্ছে। শুধু মুখ্যমন্ত্রী নন, মুখ্যমন্ত্রীর পাশাপাশি একেবারে মন্ত্রিসভার সদস্যরা কিন্তু তারা রয়েছেন একেবারে বন্যাক্রান্তদের পাশে। আমরা সেই ছবিগুলো লাগাতার আপনাদের দেখাচ্ছি। দেখুন এই ছবি, মুখ্যমন্ত্রী একেবারে ত্রাণ শিবিরে উপস্থিত হয়েছেন। এই ছবি হচ্ছে নুমুলিগড়ের ছবি যেখানে ত্রাণ শিবিরে শিশুদের টফি দিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে। এই ছবিও কিন্তু উঠে এসেছে নুমুলিগড় থেকে। এর পাশাপাশি তিনি কিন্তু যান গোলাঘাট জেলার নুমুলিগড়ের পাশাপাশি তিনি যান কিন্তু বিভিন্ন আরো ত্রাণ শিবিরে। আজ দ্বিতীয় দিনও তাকে দেখা যায় এবং সে জায়গায় দাঁড়িয়ে যে বিষয়গুলো উঠে আসছে, তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে সমস্ত বক্তব্য রেখেছেন, যেভাবে আশ্বাস দিয়েছেন যে তিনি এবং তার প্রশাসন যেভাবে রয়েছেন বন্যাক্রান্তদের পাশে, কিভাবে আগামী দিনগুলো কিভাবে মোকাবিলা করা হবে বা এই পরিস্থিতির সঙ্গে, সমস্ত বিষয় কিন্তু তিনি উল্লেখ করেছেন। রাখবো আপনাদের সামনে মুখ্যমন্ত্রীর বক্তব্য। असम में बाढ़ परिस्थिति काफ़ी गंभीर है। अभी तक 40 लोगों का देहांत हुआ है, लेकिन हमारे आकलन का अनुसार अभी भी 70 से 80 लोग लापता है। मेरा अंदाज में कैजुअलिटी फिगर और बढ़ेगा। ये पूरा परिस्थितियाँ इसलिए हुआ कि नागालैंड में क्लाउड ब्लास्ट हुए, पहाड़ों से पानी आए और हमारे 4 डिस्ट्रिक्ट को बुरी तरफ अफेक्ट किया। काफ़ी लोगों का घर टूटे, पूरे बिल्डिंग का ऊपर तक पानी चला गया और एक बहुत ही भय का माहौल भी बना। सरकार जो भी कुछ हम लोग का साधन का अनुसार हम लोगों को जैसे भी हो राहत और पुनर्वास के लिए हम लोग काम करेगा। और मेरा विश्वास है भारत सरकार से भी हम लोग सहायता मिलेगा और हम लोग मिल के लोगों को मदद करने का भरपूर प्रयास करूँगा। अभी केंद्रीय गृह मंत्री जी ने भी मुझे फ़ोन किए थे और उन्होंने भी मुझे बोला कि इंटर मिनिस्ट्रियल टीम आज या कल असम भेजा जाएगा। मेरा विश्वास है कि दोनों सरकार मिलके हम दुख का समय में लोगों का साथ खड़ा होने में सक्षम होगा। अरुणाचल, मणिपुर, नागालैंड में, मेघालय में जब भी पानी होता है असम का लोगों को परेशानियां होते हैं, कि इसलिए हम प्लेन में हैं, वो लोग पहाड़ में हैं, तो इससे भागने का भी कोई रास्ता नहीं है। ऐसे ही सलाह आया है कि इसलिए और जैसे जैसे पहाड़ों में डेवलपमेंट हुआ है, रास्ता हुए हैं, इंडस्ट्री हुए हैं, पहाड़ जितना खनन हुआ है उससे असम का लोगों का कठिनाई और बढ़ते ही जा रहा है। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি শেষ কথা যেটা বললেন, অর্থাৎ পাহাড়ি এলাকা যদি আমরা বলি, পাহাড়ের যতটা উন্নতি হয়েছে তার প্রেক্ষিতে অসমের ততটাই কিন্তু ক্ষতি হচ্ছে, অসমবাসীদের ক্ষতি হচ্ছে, সমতলবাসীদের ক্ষতি হচ্ছে, এমনটাই তিনি বলতে চাইলেন। এবং পাশাপাশি তিনি বললেন যে ইতিমধ্যে যে ডেটাটা তিনি বললেন একটু আপডেট হয়েছে, আপনাদের জানিয়ে রাখি যে বন্যা এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন 45 জন এবং মৃতের সংখ্যা তো আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং 80 জনের মতো এখনো পর্যন্ত বেশি মানুষ
নিখোঁজ রয়েছেন। এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু লাগাতার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যাচ্ছেন, বন্যার পরিস্থিতির খবর তিনি নিচ্ছেন মুখ্যমন্ত্রী থেকে। এবং সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আরও একটি বিষয় জানিয়েছেন, যেমনটা আপনারা শুনলেন, যে আজ বা কালকের মধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল অসমে আসবে এবং বন্যা পরিস্থিতি তারা খতিয়ে দেখবে। তারপরে তারা ডিসাইড করবে যে কিভাবে সাহায্য করা যায় অসমবাসীকে, এবং এই যে পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় সেই সমস্ত বিষয় কিন্তু সেই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল এসে দেখবে। তার আগে যে ছবিগুলো উঠে আসছে সেখানে দেখাই যাচ্ছে মুখ্যমন্ত্রী কিভাবে আম জনতার পাশে এসে দাঁড়িয়েছে, বন্যাক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছে, সেই ছবিগুলো কিন্তু উঠে আসছে উজান অসম থেকে। শুধু মুখ্যমন্ত্রী নন, একেবারে বলা যেতে পারে তার মন্ত্রিসভার সদস্যরা কিন্তু এভাবেই কিন্তু অসমবাসীর পাশে দাঁড়িয়েছে। এই মুশকিল পরিস্থিতিতে এই যে পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে উজান অসমে, যে একেবারে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশাসনের সঙ্গে সরকার কিন্তু একেবারে লাগাতার তাদের সঙ্গে রয়েছে। এই বিষয়ে আমরা আরও আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক গুয়াহাটি থেকে অরূপ চক্রবর্তী, এবং আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন আপার অসমের অর্থাৎ উজান অসমের বন্যার পরিস্থিতি আমরা জানবো। আমাদের সঙ্গে তিনসুকিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ বিশ্বাস। প্রথমে আমি অভিজিতের কাছেই যাব। অভিজিৎ, ইতিমধ্যে আমরা জানতে পারছি যে মৃত্যুর সংখ্যা তো 45-এ গিয়ে দাঁড়িয়েছে। যদি কিছু আপডেট থাকে তোমার কাছ থেকে জানতে চাইবো, এবং উজান অসমের বর্তমান এই মুহূর্তের বন্যা পরিস্থিতির কেমন হাল হকিকত সমস্তটাই জানতে চাইবো। এবং যেমনটা কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা কিভাবে ঝাঁপিয়ে পড়েছেন এই সমস্যার মধ্যে, বা এই যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উজান অসমের বুকে, তার সঙ্গে একেবারে মাঠে ময়দানে লড়াইয়ের জন্য আম জনতার পাশে কিন্তু মুখ্যমন্ত্রী সহ তার মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন। নিশ্চিতভাবে রূপা, দেখো যে শিবসাগর জেলা এবং চড়াইদাও জেলা, এই দুটি জেলা কিন্তু বিশেষ করে কিন্তু এই যে বন্যার জন্য তারা কিন্তু যথেষ্ট এই দুটি জেলার লোকের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি বলা যায় যে এই বছর যে বন্যা, যে জল প্রলয় যে এসেছে, সেই জল প্রলয় কিন্তু যে এসেছে সেই যে দুটি নদীর থেকে এসেছে, একটি হচ্ছে যে বৃক্ষ নদী আর দ্বিতীয়টা হচ্ছে যে তিয়ক নদী। তো বৃক্ষ নদীর যে উৎপত্তি স্থল, সেই উৎপত্তি স্থল হচ্ছে যে নাগাল্যান্ডের যে মন জেলা রয়েছে, সেই মন জেলাতে রয়েছে কঙ্কন বস্তি অঞ্চল রয়েছে, সেই কঙ্কন বস্তি থেকে কিন্তু এই বৃক্ষ নদীর উৎপত্তি স্থল হয়ে থাকে। এবং সেইভাবে টিয়ক নদী কিন্তু সেই জায়গা থেকে নাগাল্যান্ডের মন জেলা থেকে তার উৎপত্তি স্থল হয়ে থাকে। তো কথা হচ্ছে যে বৃক্ষ নদী যখন সেখান থেকে যে উৎপত্তি স্থল কার্য হয়ে থাকে, সেখান থেকে বেরিয়ে যে বৃক্ষ নদী সেখান থেকে বেরিয়ে সে সোজাসুজি নাগাল্যান্ডের নাগিনীমারা দিয়ে প্রবেশ করে আসামের বিহুপুর অঞ্চল দিয়ে প্রবেশ করে সে শিবসাগরের দিকে বৃক্ষ নদী যায়। এবং বলবো যে এই যে বন্যা, সেই বন্যার যে মুখ্য কারণ হচ্ছে, সেই কারণ প্রাকৃতিক কথা যদি হচ্ছে, যে প্রকৃতির যে তাণ্ডব, সেই তাণ্ডবটা হচ্ছে সেই তার সঙ্গে কিন্তু বহু ক্ষেত্রে কিন্তু এর সঙ্গে কিন্তু মানুষও কিন্তু জড়িত রয়েছে, মানুষের দোষের জন্য কিন্তু এই বন্যা হয়েছে। তার একটি সহজ একটি উদাহরণ দিচ্ছি, যে কঙ্গন বস্তি যে রয়েছে সেখানে কয়লা খনি, অবৈধ কয়লা খনি সেখানে রয়েছে। এবং বিহুপুর যে অঞ্চল রয়েছে, আসামের বিহুপুর অঞ্চল, সেটাকে বলা হয় আসামের যে ভাষা, সেখানে গান্ধী ভাষাকে বলা হয় তিলকুয়ারি, অর্থাৎ সেখান থেকে পাথর সেখান থেকে খনন করা হয়। এবং কিছু একাংশ অসাধু কিছু ব্যবসায়ীরা রয়েছে যারা সেখান থেকে পাথর খনন করে যে নদীর যে গতিপথ, সেই নদীর গতিপথ কিন্তু তারা কিন্তু পরিবর্তন করে দিয়েছে। যার দরুন এই যে রবিবার দিন সকালবেলা যে ক্লাউড ব্লাস্ট যে হয়েছিল, সেই ক্লাউড ব্লাস্টের দরুন সেই যে বন্যা, সেই বন্যার যে গতি, সেই তীব্র গতি কিন্তু সেখান থেকে শুরু হয়েছিল, সেই মন জেলা থেকে শুরু হয়েছিল। তার সঙ্গে সঙ্গে বৃক্ষ নদী এবং তিয়ক নদীতে সেই জলের স্রোত, মানুষ সময় পায়নি 10 থেকে 15 মিনিটের ভিতরে জল প্রায় 6 থেকে 7 ফুট জল এসে গেছে। বর্তমানে যদি সেই সংখ্যা যদি হিসাব করা যায়, যদি সরকারের তরফ থেকে যদি উঠে আসছে, কিন্তু একটি তথ্য তোমাকে বলে দিচ্ছি রূপা, যে তথ্য বর্তমান যে তথ্য শোনা গেছে, সেই যে বিহুপুর অঞ্চল রয়েছে, সেই বিহুপুর অঞ্চলে কিন্তু একটি নেপালি গ্রাম বলে একটি অঞ্চল রয়েছে, যেখানে প্রায় 500 খানি পরিবার রয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেই অঞ্চলে গিয়ে সেখানে উদ্ধার কার্য সম্পন্ন করার জন্য কিন্তু এখন পর্যন্ত সম্ভব হয়ে উঠছে না, কিন্তু জলের গতি এতটুকুই রয়েছে। তার সঙ্গে আরেকটি কথা বলবো, বর্তমানে সেই শিবসাগর এবং চড়াইদাওর জন্য কিছু জায়গায় সেখানে হয়তো জল শুকিয়ে গেছে,
কিন্তু তার পরবর্তী মুহূর্তে সেখানে যখন মানুষ যখন যাচ্ছে, প্রতিজন মানুষের বাড়িতে কিন্তু প্রায় 4 থেকে 5 ফুট কিন্তু কাদা হয়ে গেছে, এবং এমনও কিছু দৃশ্য দেখা যাচ্ছে হুম যেখানে সে কাদার নিচে কিন্তু এক প্রকার কিন্তু মৃতদেহ কিন্তু পড়ে আছে। সে মৃতদেহ কিভাবে যদি সন্দেহ করা হচ্ছে, সে নাগাল্যান্ড থেকে যেখানে চোরাই হুম কাঠ বা চোরাই গাছ কেটে যেখান থেকে নিয়ে আসা হয় বা জঙ্গলে ফেলে রাখা হয়, যখন হুম সে বন্যা হয়েছে জলের স্রোতে কিন্তু সেই চোরাই কাঠ যখন জলের স্রোতে একবারে যখন এসে চলে আসছে, হুম সে যখন জল হয়েছে প্রায় 15 মিনিটের ভিতর, যখন প্রচুর পরিমাণে যখন জল এসেছে, কাঠের ধাক্কাতে মানুষ কিন্তু নিজেকেও কাটিতে পারেনি, এবং কাঠের নিচে মানুষ এক প্রকারে ভেবে কিন্তু সেখানে তার কিন্তু মৃত্যু হয়েছে। এই ধরনের যে ঘটনাগুলো সেগুলো হচ্ছে। বর্তমানে একটি কথা বলবো, শিবসাগর জেলা প্রশাসন বা চড়াইদেও জেলা প্রশাসন তারা সম্ভবত তারা কিন্তু যথেষ্ট পরিমাণে তারা চেষ্টা করছে, কিন্তু কিছু কিছু এমন অঞ্চল রয়েছে যেখানে কিন্তু এখন পর্যন্ত যাওয়াই কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। হুম তার সঙ্গে আরেকটি কথা বলবো, এক প্রকার দেখো রূপা, একটি কথা বলছি যে আমরা ছোট থেকে কিন্তু একটি জিনিস দেখে এসেছি যে আসামের বিশেষ করে ধেমাজি জেলা, লখিমপুর জেলা এবং তার সঙ্গে ডিব্রুগড় জেলা, এই হুম 3টি জেলা কিন্তু বানপীড়িত অঞ্চল কিন্তু এই 3টি জেলা। এবং আমরা ছোট থেকে সেই জিনিস দেখে এসেছি যে ডিব্রুগড় তিনসুকিয়ার পাশের জেলা, এবং ধেমাজি জেলা, লখিমপুর জেলা তিনসুকিয়ার পাশের জেলা বা তিনসুকিয়ার সবিয়া, এখানে যে বন্যার সময় কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু অনেক ধরনের ব্যবস্থা নেওয়া হয়। একটি উদাহরণ রয়েছে, যেমন সাইলেন্ট বাজার হয় যাতে সতর্ক করা হয়, সেই কথা একটু উঠে আসছে কিন্তু শিবসাগর জেলা প্রশাসন এবং চড়াইদেও জেলা প্রশাসনের তরফ থেকে। তারা কিন্তু কোনো ধরনের তারা তেমন ধরনের কিন্তু তারা কিন্তু কোনো ধরনের তারা কিন্তু সেই ধরনের কিছু তারা করেনি। তো এই ধরনের অনেক কিছু কিন্তু কথা উঠে এসেছে কিন্তু। তো এই একেবারে হচ্ছে কি রূপা এখানে পরিস্থিতি। এবং বর্তমানে অনেক মানুষ কিন্তু নিখোঁজ হয়ে রয়েছে, অনেক মানুষ কিন্তু নিখোঁজ হয়ে আছে। এবং আমরা এটাই আশা করবো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো, যারা নিখোঁজ হয়ে আছে তারা যাতে সুস্থ শরীরে তারা যাতে জীবিত হয়ে থাকে, আর কোনো যাতে দুঃসংবাদ যাতে আমরা যাতে শুনতে না একদমই পাই, একদমই এবং অভিজিৎ, বিভিন্ন সংবাদ একদমই একদমই অভিজিৎ, তুমি একেবারে সঙ্গেই থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে ভার্চুয়ালি রয়েছেন অরূপ চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক। অরূপদার কাছে যাবো। অরূপদা, শুনলেন আমাদের সাংবাদিক আর আপার আসামের অর্থাৎ উজান অসমের যে বন্যার যে বেহাল অবস্থা, সেই তার নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে? নাগাল্যান্ডের প্রসঙ্গ তিনি টেনে আনলেন, এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীও কিন্তু আজ বললেন যে এই যে পাহাড়ের উন্নয়ন অর্থাৎ পাহাড়ের ডেভেলপমেন্ট মানে সমতলবাসীদের একটা সমস্যার কারণ হয়ে বর্তমান দাঁড়িয়েছে। কারণ পাহাড় কেটে কেটে যেভাবে উন্নয়ন করা হচ্ছে, পাশাপাশি সমতলে তার কিন্তু খেসারত দিতে হচ্ছে। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী ওয়ে বললেন যে নাগাল্যান্ড সহ অরুণাচল, মেঘালয়, মণিপুর এই সমস্ত জায়গায় এই পাহাড়ি এলাকাগুলোর কথাও তিনি কিন্তু টেনে আনলেন। অর্থাৎ যথেষ্ট উদ্বেগের বিষয় এই মুহূর্তে অসমের বন্যা যে রূপ ধারণ করেছে, সে জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট উদ্বেগের বিষয়। অরূপদা, অরূপদা আপনার অডিও আসছে না, অডিওটা একটু আনমিউট করে নিন। হ্যাঁ। মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন হুম তার সাথে আমি একটু যোগ করতে চাইছি হুম যে পাহাড় অঞ্চলে যে ডেভেলপমেন্টটা হয়েছে, হুম এটা আমরা গুয়াহাটি শহরে আমরা যে জিনিসটা এফেক্টটা দেখতে পাই আর কি। হ্যাঁ, যেভাবে আর্টিফিশিয়াল ফ্লাড হচ্ছে আর সারা রাজ্যে এখন এটা একটা এফেক্ট পড়ছে আর কি। হ্যাঁ, সেটা অস্বীকার করা কিন্তু যায় না। হ্যাঁ, তবে দেখুন, এটা তো প্রাকৃতিক দুর্যোগ একটা। হুম হ্যাঁ, কারোর উপরে দোষারোপ করে আমরা বিষয়টাকে আমরা মানে হালকা করাটা ঠিক না। সবাই একজোট হয়ে আমরা যদি লড়াইটা করি, প্রকৃতির বিরুদ্ধে আমাদের লড়াই করার তো ক্ষমতা নেই আর কি, যতখানি পারা যায় আর কি আমার মতে। হ্যাঁ, বলুন অরূপদা, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, এখন কালকে লাস্ট আপডেট পর্যন্ত প্রায় মানে কালকে রাত্রে পর্যন্ত, গতকাল রাত পর্যন্ত 939টি গ্রাম এফেক্ট হয়েছে আর কি হুম আপার আসামে। হুম হ্যাঁ, আজকে তো মুখ্যমন্ত্রী মহাশয় বললেন যে 45 জন মৃত্যু হয়েছে। গতকাল রাত পর্যন্ত কিন্তু 41 জনের মৃত্যু হয়েছে, প্রাণহানি ঘটেছে হুম ফ্লাডে। তো এখন আমাদের কাছে ভগবান ভরসা, আর সবাই মিলে একজোট হয়ে আমাদের কাজ করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। হুম হুম বেশ বেশ অরূপদা, আপনি সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে অভিজিৎ রয়েছে। অভিজিৎ, যে বিষয়টি কিছুক্ষণ আগে আমরা শোনাচ্ছিলাম, মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য বলেছেন, এবং যে বিষয়টি আমি অরূপদাকেও জিজ্ঞেস করছিলাম, তিনি একটি কথা কিন্তু বারবার বলেছেন যে পাহাড়ের উন্নয়ন মানে সমতলবাসীদের দুর্গত যে দুর্দশার মধ্যে পড়তে হয়েছে। অর্থাৎ পাহাড় কেটে যেভাবে উন্নয়ন হয়েছে, পাশাপাশি সমতলবাসীদেরও আজ এই দিন দেখতে হচ্ছে, এই প্রবল বন্যার মুখে পড়তে হয়েছে। সেখানে অরুণাচলের প্রসঙ্গ এসেছে, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর সমস্ত রাজ্যের কথা এসেছে।
দেখো রূপা, একটি কথা বলবো যে বর্তমানে যে শিবসাগর এবং এই যে চড়াইগুড়ি জেলার কথা যদি বলে থাকি, তো একটু আগে আমরা যে কথাটা বললাম যে এই যে নাগাল্যান্ডের মন জেলাতে যে কঙ্গন বস্তি যে রয়েছে, হুম সেই কঙ্গন বস্তি যে অবৈধ যে কয়লা খনন যে হচ্ছে সেখানে, হুম তো সেই প্রকার কি হচ্ছে, সেখান থেকে কয়লা খনন করে করে পাহাড়ের নিচে একেবারে খালি হয়ে গেছে। হুম এখন একটি একটি আমাদের প্রার্থনা করতে হবে, যদি ভগবান না করুক এই পাহাড় যদি ধসে যায় কোনো কারণে, এই বৃষ্টির জন্য বা এই ক্লাউড ব্লাস্টের জন্য সেই পাহাড় যদি যদি ধসে যায়, তাহলে কিন্তু শীত সাগরকে হয়তো খুঁজে পাওয়া যাবে। এমন হচ্ছে যে এই যে ঘটনাগুলি হচ্ছে বা এইগুলির উপর কিন্তু এই পাহাড় এগুলির উপর সরকারও নজর দেওয়া উচিত, প্রশাসনের নজর দেওয়া উচিত, নাগাল্যান্ড প্রশাসনের নজর দেওয়া উচিত, নাগাল্যান্ড সরকারের কিন্তু এই এইগুলির উপর কিন্তু নজর দেওয়া উচিত। এবং তার সঙ্গে যে এই যে বৃক্ষ নদী যে রয়েছে, যেখান থেকে বৃক্ষ নদী বিহুপুর অঞ্চলে যেখান থেকে পাথর খনন করা হয়, পাথর সেখান থেকে তুলে বিভিন্ন জায়গা যায়, সেখান থেকে একাংশ যে অসাধু যারা ব্যবসায়ী রয়েছে, তারা যারা চোরাই কারবার তারা করে থাকে, তারা কিন্তু সেই নদীর পাথর তুলতে গিয়ে তারা এক প্রকারে এমন অবস্থা করে যায় যে নদীর কিন্তু গতিপথে কিন্তু তারা কিন্তু পরিবর্তন করে দেয়। হুম যার দরুন এই যে ক্লাউড ব্লাস্টের জন্য যে জলের যে স্রোত, জল হুম বিভিন্ন জায়গা থেকে জল জল যখন একটি স্রোতে যখন যায়, সেই সময় কিন্তু জল সেই জায়গাতে দেখা যায়। এবং ক্লাউড ব্লাস্টের জন্য কি পরিমাণে জল হয় সেই কথা কিন্তু আমরা এর আগে অনেক ধরনের আমরা সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, হুম আমরা কেদারনাথের ছবি দেখেছি, হুম আমরা জম্মু কাশ্মীরে দেখেছি, আমরা বিভিন্ন জায়গা দেখেছি, সেই ধরনের ঘটনা কিন্তু এখানে হয়েছে। তো একটি কথা হবে, এই ক্ষেত্রে কিন্তু বর্তমান সবাই যদি আমরা যদি ভৌগোলিক দিক থেকে যদি আমরা দেখে থাকি, তাহলে মানুষকে কিন্তু সচেতন হতে হবে, প্রশাসনকে কিন্তু একটু কড়া নজরদারি রাখতে হবে সেই ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে যারা রয়েছে পার্শ্ববর্তী যারা রয়েছে সেই অঞ্চলগুলিতে যারা রয়েছে, তারাও কিন্তু নজরদারি রাখতে হবে। কেন কি প্রকৃতির সঙ্গে যদি খেলা করা হয়, তাহলে এই ধরনের ঘটনা কিন্তু আজও হচ্ছে, আগেও আমরা দেখেছি, হয়তো আগামী দিনগুলোতে কিন্তু এই ধরনের কিন্তু ঘটনা কিন্তু হয়ে থাকবে। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে মৃতের যে সংখ্যা, একটি কথা রূপা, তার আগে একটি কথা বলবো যে ইতিমধ্যে যে একটি খবর এসেছে যে নাগাল্যান্ডে কিন্তু বৃষ্টি পড়ার দরুন কিন্তু যেখানে জল কমেছিল সেখানে কিন্তু বর্তমানে কিন্তু জলের পরিমাণ কিন্তু আবার পুনরায় কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যার দরুন কিন্তু শিবসাগর এবং নাজিরাতে বর্তমানে যে পরিস্থিতি, সেখানে কিন্তু জলের পরিমাণ আবার বৃদ্ধি পাচ্ছে বলে একটি খবর এই মাত্র আমাদের হাতে উঠে এসেছে রূপা। একদমই। আরো একটা বিষয় অভিজিৎ, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি নিপকো কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী নিপকোর কথা বলছিলেন এবং সে জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগে যে তথ্য আমাদের কাছে এসেছে, সেখানে আমরা দেখতে পেলাম দোয়াং জলবিদ্যুৎ প্রকল্পের 2টি রেডিয়াল গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সে জায়গায় দাঁড়িয়ে কতটুকু উদ্বেগের বিষয় এবং কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে অভিজিৎ? দেখো, যদি সেই জলবিদ্যুৎ প্রকল্পের গেট যদি খুলে দেওয়া হয়, তাহলে বর্তমান যে ছবি আমরা দেখে এসেছি, আজ এই 2-3 দিন যাবত যে ছবি আমরা দেখে এসেছি, হুম তার যে ভয়াবহ রূপ যে আমরা দেখে এসেছি, সেই ভয়াবহ রূপ কিন্তু তার থেকে কিন্তু বেশি হবে। কেন কি জলবিদ্যুৎ যে প্রকল্প যে গেট, হয়তো এমন হতে পারে নাগাল্যান্ডে যদি বৃষ্টির পরিমাণ যদি বেশি হয়, বা সেখানে যদি যেমন যদি আবার যদি সেখানে যদি ক্লাউড ব্লাস্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে জলবিদ্যুৎ প্রকল্প যদি জলের পরিমাণ যখন খুব বেশি পরিমাণে যখন বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে সেখানেও কিন্তু যদি তারা যদি তার কোনো উপায় না পেয়ে তারা যদি সেখান থেকে যদি সেই যদি গেট যদি তারা যদি খুলে দেওয়া যায়, তো সেই ক্ষেত্রে সেই যে জলের স্রোত কিন্তু একটি একটি কথা, সামান্য একটি কথা বলছি, সামান্য অনুমান করা যায় যে শিবসাগরের যে জলস্রোত, সেই জলস্রোত যে বেড়েছে প্রায় কিন্তু 15 থেকে 20 মিনিট, যারা সেখানে স্থানীয় যারা রয়েছে, তারা কিন্তু সকলের মুখে কিন্তু একই কথা, কেউ কিন্তু সময় পায়নি। 15 থেকে 20 মিনিটের ভিতরে কিন্তু 3 থেকে 4 ফুট কিন্তু জলের যে পরিমাণ বেড়ে গেছে। আর এই 15 থেকে 20 মিনিটের ভিতরে কিন্তু প্রায় 7 কিলোমিটার রেলপথ, রেলপথের কথা যদি বলা যায় রূপা, আমরা সাধারণত দেখেছি কিন্তু যে রেলপথ যে সমতল জমি যে রয়েছে, সমতল জমি যে রয়েছে, তার থেকে কিন্তু 4 থেকে 6 ফুট কিন্তু রেলপথের যে উচ্চতা, সেই উচ্চতা কিন্তু থাকে। কিন্তু সেই জায়গাটা জলের পরিমাণ কতটুকু হতে পারে যে 15 থেকে 20 মিনিটের ভিতর কিন্তু 7 কিলোমিটার রেলপথ কিন্তু একেবারে হুম বিপর্যয় হয়ে গেছে, হুম একেবারে হুম ভেঙে চলে গেছে। কিন্তু তার মানে এক্ষেত্রে অভিজিৎ, মুখ্যমন্ত্রী কিন্তু বারবারই বলেছেন কি সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেক যারা নদী তীরবর্তী মানুষজন রয়েছেন তাদেরকে সরে আসার জন্য তিনি কিন্তু বলেছেন এবং সাবধানে থাকার জন্য, সতর্ক হওয়া থাকার জন্য কিন্তু বারবার প্রশাসনও কিন্তু আর্জি জানিয়ে আসছে। সে জায়গায় দাঁড়িয়ে আমাদেরকেও কিছুটা সচেতন হতে হবে, আমাদের যারা
কারণ প্রকৃতির সঙ্গে লড়াই করা এই মুহূর্তে আমাদের সাধ্যের বাইরে, কারণ প্রকৃতির এই রোষের কবলে কিন্তু আমরা অলরেডি পড়েই গেছি। শুধু অসম বলে নয়, দেশের বিভিন্ন প্রান্তে এই প্রকৃতির রুদ্র রূপ আমরা দেখতে পাচ্ছি। জম্মু কাশ্মীরেও আমরা দেখতে পাচ্ছি এই প্রবল বন্যা, ক্লাউড বাস্ট। অর্থাৎ শুধু আমরা অসম বললে ভুল হবে, কিন্তু যদিও অসমের পরিস্থিতি একেবারে এই মুহূর্তে যেটা দেখছি আমরা, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু শুধু অসম নয়, বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তেও আমরা দেখতে পাচ্ছি একই ছবি। প্রকৃতির একটা যেন রোষানলে পড়েছে গোটা দেশ। সে জায়গায় দাঁড়িয়ে অসমও রক্ষা পায়নি। তবে আমাদের যারা আমরা আম জনতা আছি, আমার মনে হয় প্রশাসন যেভাবে নজরদারি করছে বা মুখ্যমন্ত্রী যেভাবে মাঠে ময়দানে নেমে পড়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, সেটা কিন্তু একটা বিরল ঘটনা। এবং শুধু মুখ্যমন্ত্রী নন, মন্ত্রিসভার যারা সদস্যরা রয়েছেন, তাদের এই ভূমিকা কিন্তু যথেষ্ট কুর্নিশ জানানোর মতো। অভিজিৎ। হ্যাঁ, নিশ্চিতভাবে দেখো, একটি কথা তো অবশ্যই বলতে হবে যে মুখ্যমন্ত্রী সেই অঞ্চলে যাওয়া, তার মানে এটি নয় যে মুখ্যমন্ত্রী সেখানে দর্শন করতে, যে মুখ্যমন্ত্রী যাওয়া মানে সেখানে যারা রয়েছে, যারা বর্তমানে অসুবিধা রয়েছে, তাদের মনে কিন্তু একটি সাহস রয়েছে যে আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী রয়েছে, বা মুখ্যমন্ত্রী আমাদের যে অসুবিধা, সে অসুবিধা পরিদর্শন করতে এসেছে, এটি একটি তো কথা রয়েছে। এবং যারা মন্ত্রিসভা রয়েছে তারা কিন্তু সেখানে, তারা কিন্তু যাচ্ছে, তারা কিন্তু নজরদারি করছে। কিন্তু একটি একটি সামান্য একটি কথা, এমন কিছু জায়গা রয়েছে বর্তমানে, নো ডাউট, যে শিবসাগর জেলা প্রশাসন বা সোনালী জেলা, চড়াইদাও জেলা প্রশাসন, সেখানে কিন্তু তারা কিন্তু একেবারে যুদ্ধ পরিস্থিতিতে তারা কিন্তু কাজ করছে। কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেখানে যাওয়া একেবারে সম্ভবই হয়ে উঠছে না। এমন কিছু জায়গা রয়েছে যেখানে আমি বললাম যে বিহুপুর অঞ্চলে নেপালি গ্রাম বলে একটি জায়গা রয়েছে, সেখানে যাওয়াই সম্ভব হয়ে উঠছে না, সেখানে কেউ যেতে পারছে। সেখানে সেই জায়গার যারা রয়েছে তাদের বর্তমান পরিস্থিতি কেমন, তারা কিভাবে রয়েছে বা কোথায় রয়েছে, সে কিন্তু এখনো কিন্তু জানা যাচ্ছে না। একটি কথা বলবো, আমাদের সঙ্গে একজন রয়েছে, যে একজন প্রত্যক্ষদর্শী রয়েছে, যে এই শিবসাগর টিওকের যে আজ থেকে দুদিন পূর্বে সেখানে প্রত্যক্ষদর্শী রয়েছে। ওনাকে আমি ডাকবো, উনি যদি আমাদের সামনে এসে উনি যদি কিছুটা বলে, উনি দেখে এসেছেন যে সেই শিবসাগর এবং সেই সোনালীর যে অবস্থা, সে অবস্থা কেমন আছে। আমি যদি আপনার কাছে যদি আসি, আপনি আজ থেকে দুদিন পূর্বে আপনি সেখানে ছিলেন, বা সেখান থেকে আপনি আসছেন, দেখেছেন কেমন অভিজ্ঞতা, এর আগে কি আপনি এমনটা দেখেছেন? নমস্কার। আমি অ্যাকচুয়ালি রোববার দিন রাজধানী এক্সপ্রেসে গুয়াহাটি থেকে তিনজনে যাত্রা ভোর কটার ট্রেনে জানিয়েছিল, পরে স্টেশন বাসের সঙ্গে প্রথম বললাম সন্ধ্যাতে আগে ট্রেন আগে আসবে, 15 ট্রেন ভ্যাকেন্সি। বাসের সঙ্গে এসে দেখলাম হাজার হাজার লোক, গাড়ি নেই, কিছু নেই। আমি একটা ইনোভা বুক করলাম, এসিটার একটা গাড়ি, কিন্তু 11:30টার সময় এসে আমরা টিওকে যদি গাড়ি টিওকের রাস্তা ভ্রমণের উপরে, মানে সমুদ্রের মধ্যে জল চলে। আমি সেই জলে গরু, কাগজ, কুকুর, মানুষ সব সাঁতার কেটে পার হচ্ছে। টোলগেটের মাঝখানে যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের মধ্যে মানুষটা ট্যাঙ্ক বাড়িয়েছে, বাড়িতে গলার সর্বোচ্চ ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ ছিল। সেইভাবে আমরা ইন্ডিয়ার যথেষ্ট কাজ করছি। বেশ অভিজিৎ, অডিও প্রবলেম করছে, স্পষ্ট আসছে না তার ওনার কথা। তুমি সঙ্গেই থাকো। তবে এই মুহূর্তে শোনাবো মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কর্মী বন্যা নিয়ে ঠিক কি বলছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন। নাগাল্যান্ডের মন জেলাতে ম্যাঘ বিস্ফোরণ হয়েছে, তারপরে বিশেষ করে 3টা জেলা চৰাইদেউ, শিবসাগর এবং আমাদের যোরহাট জেলাতে এবারের পরিস্থিতি। মৈনী সমষ্টিতে গত বছরে যদি দুজন মানুষের মৃত্যু হয়, এবছরে আজকের দিন আমরা 6জন মানুষের আমরা পাইছি, মৃত্যু হয়েছে বানে। অনেক দুঃখের বিষয়। যতটুকু পারা গেছে, আসামি মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং 5 জন মন্ত্রী এখানে দিয়েছে। প্রত্যেক মন্ত্রী প্রত্যেক মুহূর্তে জেলা প্রশাসন তরফ থেকে আমরা সহায় পাইছি। আর নিজের তরফ থেকে কাপড়ের যোগান, বেবি ফুড, যতটুকু আমি স্থানীয় এমএলএ হিসাবে, বিধায়ক হিসেবে আমার তরফ থেকে আমি করার ব্যবস্থা করছি। আমাদের
আমাদের সঙ্গে আমরা শুনলাম রূপজ্যোতি কুর্মীর বিধায়ক রূপজ্যোতি কুর্মীর বক্তব্য। এবারে আমি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন অরূপদার কাছে যাব। অরূপদা, আমরা একের পর এক ছবি দেখাচ্ছি এবং মুখ্যমন্ত্রী যেভাবে আম জনতার পাশে মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে, তার মন্ত্রিসভার সদস্যরা বন্যাক্রান্ত এলাকায় যাচ্ছেন এবং তাদেরকে সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আজ এবং কালের মধ্যেই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী একেবারে কেন্দ্রীয় প্রতিনিধি দল, কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দলও আসার কথা রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে কতটুকু আশ্বস্ত হতে পারছেন আপনারা, বা যে ছবিগুলো উঠে আসছে, কি বলবেন এ নিয়ে? হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আমি বলছিলাম যে কিছুক্ষণ আগে সচেতনতার কথাটা ফের উঠে আসছিল পাহাড় অঞ্চলে আর কি। হুম হ্যাঁ, এই পাহাড় অঞ্চল বা নদীর পারাপার যেগুলো এরিয়া আছে আর কি, সেই এরিয়াগুলোকে যদি আমরা দখল মুক্ত করতে পারি, হুম গভর্নমেন্ট যদি দখল মুক্ত করতে পারে, তাহলে অনেকটা কিন্তু আমরা বন্যা থেকে আমরা মুক্ত হতে পারবো। কারণ ওখানে যত জনবসতি হবে, প্রথম কথা হচ্ছে গিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ওগুলো। 2 নম্বর হচ্ছে গিয়ে উম, বিজ্ঞানসম্মতভাবে ওই এলাকায় বসবাস করলে নদীর জল মানে জল আসা যাওয়াতে সমস্যা হয় আর কি। হুম হ্যাঁ, আর বৃষ্টির দিনেও সমস্যা অনেক হয়। আর কালকে আমরা শুনতে পেয়েছি যে আগামীকাল কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টিম আসছে, পরিস্থিতি খতিয়ে দেখবে সবাই। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, দেখা যাক তারপর কি ওনারা কি বলেন বা কি পরিস্থিতিতে দাঁড়ায় আর কি। হুম নাগাল্যান্ডের যে বিষয়টা বারবার উঠে আসছে, এই যে মন জেলায় যে মেঘ বিস্ফোরণ হয়েছে, তারপর যেভাবে জলস্রোত একেবারে নেমে এসেছে অসমের বুকে, সেই বিষয়টি নিয়ে কি বলবেন? বিশেষ করে হ্যালো। হ্যাঁ, অরূপদা, জিজ্ঞেস করছি যে আসামের বুকে, অর্থাৎ উজান অসমে যদি আমরা বলি, শিবসাগরে এর আগে কিন্তু এরকম ভয়ঙ্কর বন্যার ছবি আমরা দেখিনি। আমরা লখিমপুর দেখেছি, ধেমাজিও যদিও দেখেছি, কিন্তু এবারে যে শিবসাগরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু যথেষ্ট উদ্বেগের। এবং তার পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে নাগাল্যান্ডে যে মেঘ বিস্ফোরণ হয়েছে, সেটাও কিন্তু একটা কোথাও না কোথাও কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং তার পাশাপাশি নিপকোর জল ছাড়ার যে বিষয়টি, কিভাবে দেখছেন? অরূপদা, আনমিউট করুন, মিউট হয়ে আছে অডিও। হ্যাঁ, বলুন। নিপকোর যারা আধিকারিকরা আছেন তারা বুঝতে পারবেন কি পরিস্থিতিতে তারা জল ছেড়েছেন। হ্যাঁ, হ্যাঁ, কি পরিস্থিতিতে জলটা ওনারা ছেড়েছেন। আর 2 নম্বর কথা হচ্ছে অরুণাচলে বৃষ্টি হচ্ছে খুব বেশি। হুম অরুণাচলের বৃষ্টির প্রভাবটা আমাদের এদিকে বেশি পড়ছে। যদি আমরা এদিক থেকে যদি আমরা খুব সতর্ক হয়, আমাদের সরকার প্রশাসন যদি খুব সতর্ক থাকে প্রতি মুহূর্ত। আর শিবসাগরের অবস্থা তো, শিবসাগরের দিখৌ নদীর তো অবস্থা খুব খারাপ, খুব ভয়াবহ অবস্থা আর কি। বলে বর্ণনা করা যাবে না আর কি ওখানে পরিস্থিতিতে আর কি। ওখানে যারা আছেন, যারা রয়েছেন, তারা তারা ফেস করছেন আর কি। বেশ, ধন্যবাদ। আজ সাফ কথার বিষয় যেমনটা অসমের বন্যা, অর্থাৎ উজান অসমের কথা যদি বলি, তাহলে একাধিক এলাকা বন্যার কবলে, একাধিক গ্রাম বন্যার কবলে, এবং সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সহ সরকারের প্রতিনিধি দল সেখানে রয়েছেন। বন্যাক্রান্তদের পাশে তারা রয়েছেন, সমস্ত রকমের সাহায্যের হাত তারা বাড়িয়ে দিয়েছেন। এই মুহূর্তে আমি মরিয়নিতে চলে যাব। মরিয়নি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভাংশী একটি ত্রাণ শিবিরে রয়েছে। শুভাংশী, আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এবং সে জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রশাসন এবং সরকার, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, তারা যেভাবে বন্যাক্রান্তদের পাশে রয়েছেন, সে জায়গায় দাঁড়িয়ে তুমি একটি ত্রাণ শিবিরে রয়েছে, সেখানকার পরিস্থিতি এবং তাদের প্রতিক্রিয়া আমি একটু জানতে চাইবো, তারা এই মুহূর্তে কেমন রয়েছেন? হ্যাঁ রুমা, তোমাকে বলতে হবে, আমি প্রথমেই বলি যে এই মুহূর্তে আমি রয়েছি মরিয়নির সেলেঙ্গার হায়ার সেকেন্ডারি স্কুলে। এটি হচ্ছে একটি ত্রাণ শিবির। এখানে 350 থেকে 400 লোকের কিন্তু এখানে রয়েছেন। আর বলতে হবে যে একটু আগে কিন্তু মরিয়নি বিধানসভা 101 নং মরিয়নি বিধানসভা এলাকার যে জনপ্রতিনিধি যিনি রূপজ্যোতি কুর্মী এখানে এসেছিলেন, এসে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সহায় সহযোগিতা করে গেছেন। যে বানাক্রান্ত যে লোকেরা এখানে রয়েছেন, তাদেরকে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া বা বস্ত্র থেকে শুরু করে কিন্তু কাপড়, তুমি যা
বলতে পারো সব ধরনের কিন্তু সহযোগিতা উনি কিন্তু আগবাড়িয়ে দিয়েছেন এখানে। আর বলতে হবে যে গত দুদিন আগে মন্ত্রী এসেছিলেন, কেশব মহন্ত মন্ত্রী এসেছিলেন, উনি এসে কিন্তু পরিস্থিতির বুঝ দিয়েছেন। আর মরিয়নির সেলেঙ্গাতে বা মরিয়নিতে কিন্তু যে 6 জন লোকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, বন্যার কবলে পড়ে মৃত্যু হয়েছে, সে 6 জনের জন্য কিন্তু 4 লাখ টাকা করে কিন্তু ঘোষণা করেছেন ইতিমধ্যে মুখ্য। আর গতকাল যে যোরহাট, তিয়ক এবং শিবসাগর, সরাইদেউ ভ্রমণ করতে কিন্তু যে বন্যার যে পরিস্থিতি খতিয়ে দেখতেন কিন্তু স্বয়ং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু এখানে এসেছিলেন। আমি একটু আগে যে মরিয়নি সমষ্টির যিনি জনপ্রতিনিধি রুজুতি কুর্মির সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, উনি বলেছেন যে যা পরিস্থিতি হয়েছে সে পরিস্থিতির জন্য আসলে কেউ কিন্তু এখানে ছিলেন না, যে কেউ ভাবেন যে এইরকম একটা পরিস্থিতি কিন্তু মরিয়নিতে উদ্ভব হবে, কারণ এটি মরিয়নির জন্য একটি কিন্তু নতুন পরিস্থিতি, আগে কখনো বন্যার কবলে এইভাবে কিন্তু পড়েনি। আর আমি একটু দেখানোর চেষ্টা করবো আমি যতদূর পারি যে এই বন্যার শিবিরে মরিয়নির যে সেলেঙ্গার আছে, সেলেঙ্গার হায়ার সেকেন্ডারি স্কুলে, এখান থেকে আমি বলেছি যে 350 থেকে শুরু করে 700 জন লোকের কিন্তু উপস্থিতি এখানে রয়েছে। তারা কিন্তু খুব ভালো রয়েছেন এখানে, কিন্তু খুব ভালোভাবে রয়েছেন। আর বলতে হবে যে তাদের কিন্তু যে ঘর বাড়ি সবগুলো কিন্তু বন্যার কবলে কিন্তু ভেসে গেছে, কিন্তু তারপরে ওনাদেরকে খুব সাবধানে কিন্তু প্রশাসন ওনাদেরকে উদ্ধার করতে কিন্তু সক্ষম হয়েছে, প্রশাসনের তরফ থেকে ওনারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আর এখানে বলতে হবে যে খাওয়া দাওয়া থেকে শুরু করে কিন্তু সবগুলো সুবিধা এখানে দিয়েছেন। আর এখানে একটি দুঃখের বিষয় যে এখানে একজন মহিলা রয়েছেন, একটু আগে আমরা শুভাংশু একটু তুমি জায়গাটা চেঞ্জ করো, রুম থেকে বেরিয়ে আসো, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। তারপরে এখানে কিন্তু রয়েছেন, ভেঙে পড়েছেন, তবু কিন্তু এই সমস্যার যে একেবারে শুভাংশু তুমি একটু জায়গাটা পরিবর্তন করো, দেখানোর চেষ্টা করবো একটু। একদমই একদমই শুভাংশী, বেশ। এই মুহূর্তে কার্বি আংলং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু কাথারের কাছে যাব। রাজু, কার্বি আংলং এর ঠিক এখন পরিস্থিতিটা কেমন? এবং যেহেতু আমরা দেখতেই পাচ্ছি বন্যাক্রান্ত হয়েছে একাধিক এলাকা, কার্বি আংলং এর ছবিটা আমি তোমার কাছ থেকে জানতে চাইবো। যদি তুমি ত্রাণ শিবিরে রয়েছো বা বন্যাক্রান্তদের রয়েছে তাদের সঙ্গে রয়েছো, তারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়াও জানতে চাইবো। হ্যাঁ রূপা, দেখা গিয়েছে যে গত কয়েকদিন ধরে সমগ্র রাজ্যে প্রবল বৃষ্টিপাত, ফলে রাজ্যের ভিন্ন প্রান্ত এখন বন্যার কবলে, আর হাজার হাজার লোক দুর্ভোগে ভুগছে। একই সময়ে দেখা গিয়েছে যে যা সরকারের যা বিভিন্ন সুবিধা ছিল তাও সমান্তরালভাবে জনগণ লাভ করেছে বলে আমাদেরকে জানতে দিয়েছে। আমি বর্তমান উপস্থিত আছি কার্বি আংলং এর ডকমকার ডেকাচাং আদিবাসী গ্রামে। আর এখানকার এক দুঃখজনক খবর যে গত 20 জুলাই সকাল যখন বন্যার জল বেড়ে এসেছিল গ্রামে, কখনো এমন জল হয়নি, তা দেখে এক যুবক নাম রাহুল এক্কা, 25 বছর, তিনি মাছ ধরতে গিয়ে হঠাৎ জলে ডুবে যায়। আর যথেষ্ট চিন্তনীয় বিষয় হিসাবে দাঁড়িয়ে ওঠে। পরবর্তী সময় দেখা গিয়েছে যে সরকারি তৎপরতায়, যেখানে কার্বি আংলং জেলা আয়ুক্ত আরণ্যক শইকিয়া, জেলা পুলিশ সুপার পুষ্পরাজ সিং, কার্বি আংলং স্বশাসিত পরিষদের অধ্যক্ষ রাজু তিসো এবং হাওড়াঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক লুনসিং তেরন সেখানে উপস্থিত হয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়টি নিয়ে পরবর্তী সময় সেখানে অগ্নি নির্বাপক বাহিনীর দল উপস্থিত হয়, SDRF বাহিনী উপস্থিত হয়, ডকমকা পুলিশ উপস্থিত হয়। সবার সহযোগিতায়, স্থানীয় লোকের সহযোগিতা পরবর্তী সময়ে রাহুল এক্কার যা মৃতদেহ সেখান থেকে উদ্ধার করা আমি একটু জানতে যাবো, তোমার সঙ্গে প্রচুর লোকজন রয়েছেন, তারা কেমন আছেন এই পরিস্থিতির মধ্যে, তারা কি বলবেন, তাদের প্রতিক্রিয়া? হ্যাঁ, আরেকটি কথা উল্লেখ করি যে কার্বি আংলংয়ে এখন পর্যন্ত 3 জনের লোকের প্রাণহানি হয়েছে ঘটনায়। কি কব, কেনেকুৱা? অতি দুৰ্ভাগ্য কথা যে হঠাৎ ইমান দিন বৰষুণ নাছিলে, হঠাৎ বৰষুণ আহি ইমান ডাঙৰ এটা বান সৃষ্টি কৰি মানুহে, আমাৰ গাঁৱৰ মানুহ যেতিয়া মাছ ধৰিব গৈছে, হঠাৎ এজন আমাৰ গাঁৱৰ বাসিন্দাই হঠাৎ পানীৰ মাজত আবদ্ধ হৈ কালবাৰৰ ভিতৰত পানী টানি লৈ যায় আৰু সিহঁতৰ
তাতে মৃত্যু হয়। কিন্তু আমাৰ SDRF বাহিনী যেতিয়া আমাৰ ডকমগা পুলিচে খবৰ দিয়ে, তেখেতে আহি তেখেতক উদ্ধাৰ কৰে আৰু তাৰ লগতে আমাৰ DC ছাৰ, SP ছাৰ, আমাৰ কাউন্সিলৰ চেয়াৰমেন ৰাজু টিছ ছাৰ আৰু আমাৰ সমষ্টিৰ MLA লুনচিং তেৰণ তেখেতেও উপস্থিত হৈছে আৰু তেখেতৰ জৰিয়তে তেখেতৰ সহযোগে আমাৰ এই আজি আমাৰ যোনটো মৃত্যু ৰাহুল একাৰ মৃত্যু দেহটো উদ্ধাৰ কৰি আৰু ইহঁতৰ জৰিয়তে আমি পৰিয়ালক যিমান সহযোগ আমি কৰি কৈছিলো ইহঁতে সেইমতেই এই কাম কাজটো আগবঢ়াই সাহায্য আগবঢ়াই চৰকাৰী উদ্ধাৰ অভিযান কেনেকুৱা হৈছিলে? হয়, অলপ পলম হৈছে কাৰণ বেশ। যিহেতু SDRF অফিচটো হেডকোৱাৰ্টাৰত থাকে, হয়। ইহঁতৰ অহাটো দেৰি হৈছে। তথাপিও রাজু, ইংরেজিতে বর্তমান পাইছেন? বর্তমান হয়, হয়, বন্যা পরিস্থিতি relief নিয়ে পাইছে। প্রশাসনের ব্যবস্থা নিয়ে তারা কি বলবেন? কারণ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রীও আম জনতার পাশে দাঁড়িয়েছেন, বন্যাক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন, মন্ত্রিসভার সদস্যরা পাশে দাঁড়িয়েছেন। তোমার সঙ্গে তাঁরাও কিন্তু আম জনতা, তাঁরা কি বলছেন এই সমস্ত বিষয়গুলো দেখে? অসমের বুকে এই যে বন্যার পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকার প্ৰশাসন কিন্তু যার পরনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই বিষয়ে তাদের কি মন্তব্য? চৰকাৰে যিমান ইয়াত থাকক আপুনি, চৰকাৰে যিমান পদক্ষেপ ল'ব লাগিছিলে তাত আপোনালোকে কেনেকুৱা সন্তুষ্ট বা তেনেকুৱা? মই হাৰমন্ত পো গাঁৱৰ গামবুঢ়া হয় আৰু চৰকাৰ ফালৰ পৰা মই খুবেই ভাল পাইছো, কাৰণ আমি এটা ল'ৰা হেৰাইলো, কিন্তু হেৰাই যোৱাৰ পিছতো মানে আমি যে ইমান দুখিত আছিলো আৰু দুখিত এনেকা আছিলো যে আমি কেনেকা কৰিম কেনেকা নকৰিম, আমাৰ চিন্তা ইমান আছিলে। কিন্তু চবেই যোগাযোগ কৰিছে, আমাৰ ৰাজু টিছ আমাৰ স্পিকাৰ আহিছে অট'নমাছ কাউন্সিলৰ, লগতে আমাৰ হাওৰাঘাট সমষ্টিৰ MLA আমাৰ লুনচিং তেৰণ, DC SP সকলোৱে এনেকে মতামত আৰু আলোচনা বিলোচনা আমাৰ লগত হৈছে। এইটো কাৰণে আমি বহুত ভাল পাইছো আৰু আমি দুখত আছিলো। এতিয়া এহঁতক পৰামৰ্শ বা এহঁতক চাই পৰা আমি বেশ। ডেকাচাং গাঁও ৰাইজে আমি ভালে পাইছো আৰু ভাল লাগিছে অন্তৰক। বেশ। এহঁতক ধন্যবাদ দিছো মই গাঁও হিচাপে। বেশ, সরকারি, রাজু তুমি সঙ্গেই রিলিফ- থাকো, রাজু তুমি সঙ্গেই থাকো। আমি একটু মরিয়নিতে যাব, শুভাংশী রয়েছেন আমাদের প্রতিনিধি, শুভাংশীর সঙ্গে যাব। শুভাংশী, তুমি ত্রাণ শিবিরে রয়েছো মরিয়নিতেই, সে জায়গায় ছবিটা তুমি দেখাচ্ছিলে, তবে যারা সেখানে রয়েছেন তারা কেমন রয়েছেন তাদের মুখ থেকে আমি একটু জানতে চাইবো। হ্যাঁ রূপা, আমি যতদূর দেখছি ওরা খুব ভালো রয়েছেন এখানে ত্রাণ শিবিরে, কিন্তু খুব ভালো এখানে পরিস্থিতি আছে, এখানে ভালো রয়েছেন। তবু আমি তাদের মুখ থেকে একটু আমি জানতে চেষ্টা করবো যে তারা কেমন আছেন, বা প্রশাসনের তরফ থেকে বা মরিয়নি বিধায়কের তরফ থেকে ওনারা কেমন সহযোগিতা পেয়েছেন বা কি পেয়েছেন একটু আমি জানার চেষ্টা করবো। আপোনালোকৰ পানীয়ে উঠাই নিলে কেইদিন হ'ল ইয়াত থকা? আজি 4-5 দিন হ'ল আজি। প্ৰশাসনৰ ফালৰ পৰা আপোনালোকৰ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছিলে নে সময়মতে? সময়মতে নহ'লেও বৰ চবৰে চাৰিপাশে ঘূৰিবলগীয়া হৈছে ন, চব পানী পুৰি গ'ল। হ'লেও তথাপিতো বৰ আমাক উদ্ধাৰ কৰিলেগে শেষ মুহূৰ্তত 6:30 মান বজাত আমি নামি আহিছো আৰু ধৰ। সহযোগিতা ভালে পাইছো, যিটো পাবলগীয়া খিনি আমি সকলোৱে পাইছো বুলিয়ে ক'ব লাগিব। অকল বিধায়ক বুলিয়ে নহয়, দল সংগঠনৰ সকলোৱে আমাক সহায় কৰিছে, সেইখিনি পাইছো বুলিয়ে ধৰক সকলোখিনি। তেওঁ যদিও আহিছিলে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, তেওঁ আমাৰ ইয়াত উপস্থিত নহল বুলি গম পাইছো, চাইডেদি গ'লগে। হ'লেওতো আহিছে বাট বাতৰি লৈ গৈছে আৰু ধৰক সেইখিনি সুবিধা পাইছো আমি। হ্যাঁ রূপা, তোমাকে বলতে হবে যে তারা বলেছেন যে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং অসম সরকার তথা যে মরিয়নি সমষ্টির যিনি বিধায়ক রুদ্রজ্যোতি পূর্বের থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে ওনারা কিন্তু সব রকমের কিন্তু সব ধরনের কিন্তু সাহায্য পেয়েছে। আর তোমাকে বলতে হবে যে উজান আসামের এই যে যা বান পরিস্থিতি বা যা বন্যা পরিস্থিতি, এটা কিন্তু এখানে মরিয়নিতে কিন্তু এখানে প্রথম তারা কিন্তু প্রস্তুত ছিলেন না। এই যে নাগাল্যান্ডের মন জেলায়
যে যে বেশ, ক্লাউড শুভাংশী, বিস্ফোরণ টেকনিক্যাল হয়েছিল সমস্যা হচ্ছে, তোমাকে আমরা দেখাতে পারছি না, অথবা তোমার যেহেতু টেকনিক্যাল একটা সমস্যা বা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তবে তোমার কথাগুলো আমরা রেখেছি নিউজ লাইভ বাংলার সামনে এবং সেখানকার লোকেদের বক্তব্য রেখেছি। আলোচনার বিষয় হচ্ছে অসমের বন্যা এবং উজান অসমের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তা নিয়ে আজকে আলোচনা আমরা করছি এবং পাশে রয়েছেন, বন্যাক্রান্তদের পাশে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা সহ তার সরকারের প্রতিনিধি দল, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা একাধিক বিষয়ও সামনে রাখছি। বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা রয়েছেন, বন্যাক্রান্তদের সঙ্গে কথা বলছেন, ত্রাণ শিবির থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে আমি চলে যাব কার্বি আংলংয়ে, আমাদের প্রতিনিধি রয়েছেন রাজু। রাজু, তুমি যে গ্রামে রয়েছো কার্বি আংলংয়ের, সেখানকার মানুষের বক্তব্য আমি শুনছিলাম কিছুক্ষণ, এবং নিউজ লাইভ বাংলার ওনা শুনছিলেন যে কিভাবে সরকার এবং প্রশাসনের প্রতি তারা আশ্বস্ত, এবং সে জায়গায় দাঁড়িয়ে যেভাবে তারা এগিয়ে এসেছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ঠিক আরও রয়েছেন তোমার সঙ্গে সেখানকার আম জনতা, হ্যাঁ, তারা এই মুহূর্তে বাকি যারা রয়েছেন তারা কি বলছেন বর্তমানে বন্যা পরিস্থিতি নিয়ে এবং অসম সরকারের ভূমিকা নিয়ে? রাজু, রাজু শোনা যাচ্ছে? রাজু, বলছি যে অসম সরকারের ভূমিকা এবং বন্যা পরিস্থিতি নিয়ে তোমার সঙ্গে যারা রয়েছেন তারা কি বলছেন? অরূপদার কাছে যাব, রাজুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অরূপদা, কার্বি আংলং থেকেও আমরা শুনছিলাম, আপনিও শুনছিলেন যে কার্বি আংলংয়েও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটি যুবক প্রাণ হারিয়েছে, সে নিয়েও বিষয়টি উঠে আসছিল। তারপর প্রশাসন এবং সরকার যেভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তারা যথেষ্ট আশ্বস্ত হয়েছেন, সরকারের প্রতি তাদের বিশ্বাস রয়েছে এবং তারা সন্তুষ্ট। কি বলবেন বর্তমান সরকারের ভূমিকা নিয়ে এবং বন্যা পরিস্থিতি নিয়ে? দেখুন, এই মুহূর্তে সবাই সাহসিকতার পরিচয় দিতে হবে বন্যা মোকাবেলা করার জন্য। আম জনতার কথা বলছি আমি, সরকার প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছেন। মন্ত্রী বিধায়করাও ছুটে গেছেন, সে শাসক দলের মন্ত্রী হোক বা বিরোধী দলের বিধায়করাই হোক, সবাই ছুটে যাচ্ছেন, কেউ যাতে ভয় না খায়। হ্যাঁ, গতিকে এটাই আমি আহ্বান জানাবো সবার প্রতি। বেশ, এর পেছনের যে কারণগুলো রয়েছে সে কারণগুলো মনে হয় অসম সরকারের একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন, এবং সেক্ষেত্রে সমাধানের পথ ঠিক কি হতে পারে? হ্যালো, হ্যাঁ অরূপদা, বলছিলাম সমাধানের পথ, যে কারণগুলো আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পাহাড় কাটাই হোক বা এই যে পাহাড়িয়া অঞ্চলের উন্নয়নই হোক, মুখ্যমন্ত্রীও বলছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের সরকারের ঠিক কি ভূমিকা নিলে সমাধান কিভাবে বের করা যায়? এটার মানে সমাধান সূত্র বের করতে হলে প্রথম কথা হচ্ছে আমাদের পাহাড় কাটা বন্ধ করতে হবে। পাহাড়ের ভারসাম্য যদি না থাকে তাহলে প্রকৃতির রুদ্ররূপ দেখাবেই, উপায় নেই। হ্যাঁ, তো সরকারকে সহযোগিতা করা উচিত। সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে সেক্ষেত্রে সরকারের পাশে দাঁড়ানো উচিত সবাই আর কি। বেশ বেশ, অরূপদার সঙ্গে থাকুন। আমরা চলে যাব আবারও কার্বি আংলংয়ে। কার্বি আংলংয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। রাজুর কাছে যাব, পিসিআর। রাজু, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো বর্তমান বন্যা পরিস্থিতি এবং প্রশাসন এবং সরকারের যে পদক্ষেপ তা নিয়ে তারা কি বলবেন? হ্যাঁ রূপা, দেখা গিয়েছে যে সরকারি যে পদক্ষেপ রয়েছে, বন্যার প্রভাব পড়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে কার্বি আংলং জেলা প্রশাসন, কার্বি আংলং পুলিশ প্রশাসন, অগ্নি নির্বাপক বাহিনী, এসডিআরএফ বাহিনী এবং সরকারি জনপ্রতিনিধি যারা আছে, অসম বিধানসভার হাওড়াঘাট কেন্দ্রের বিধায়ক লুনসিং তেরন, কার্বি আংলং জেলা পুলিশ সুপার, জেলা আয়ুক্ত, সবাই দেখা গিয়েছে যে বন্যাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। জনসাধারণকে কেমন করে সন্তুষ্ট করে রাখবে, কেমন করে ভালো যা সরকারি সুবিধা আছে বা
বেশ সত্যি আমরা এই বিষয়ে আরো আরো পরবর্তী সময় তোমাকে যাবো। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ভার্চুয়ালি বিজেপি নেত্রী মিতানাথ বরাকে। মিতাদি, স্বাগত জানাচ্ছি। একটু দেরি হয়ে গেল নেটওয়ার্ক সমস্যার জন্য। মিতাদি, আপনার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে উজান অসমের কথা যদি বলি, বন্যায় একেবারে বিধ্বস্ত অবস্থা, সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকার তথা প্রশাসন একেবারে যার পরনায় চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সমস্যা থেকে উদ্ধারের জন্য। মুখ্যমন্ত্রী খোদ গেছেন বন্যাক্রান্ত এলাকায়, তার মন্ত্রিসভার সদস্যরা গেছেন এবং ত্রাণ এবং উদ্ধার কাজের তদারকি করছেন। সে জায়গায় দাঁড়িয়ে বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঠিক কি কারণ রয়েছে? কারণ নাগাল্যান্ডের একটা বিষয় উঠে আসছে। মুখ্যমন্ত্রী যেমনটাই বললেন যে শুধু নাগাল্যান্ড নয়, অরুণাচল, মণিপুর এবং যে সমস্ত পাহাড়ি অঞ্চল রয়েছে, মেঘালয়, কোথাও না কোথাও এই সমস্ত পাহাড়ি অঞ্চলের ডেভেলপমেন্ট মানে সমতলবাসীদের দুর্দশা। হ্যাঁ রূপা, ঠিকই বলেছো। আমি প্রথম কথা যে আমি বলতে চাই যে এখন যে আসামে যেটা আমাদের সিচুয়েশন, আমাদের যেভাবে বন্যার থেকে আপার আসামে যাগুলি ঘটছে সেটা নিয়ে আমরা সবাই কিন্তু খুবই দুঃখিত। মুখ্যমন্ত্রী নিজেই যখন ওখানে আমাদের শিবসাগর, যোরহাট, সরাইদেওতে যখন উনি গেছে, উনি নিজেই বলছে যে এইভাবে যা দেখছি আমি নিজেও এত এক্সপেক্ট করিনি, এটা আনপ্রেসিডেন্টেড। ইনফ্যাক্ট আপার আসামের বাসিন্দারা নিজেরাই বলছিল যে এই লাস্ট 18-20 ইয়ার্সে এরকম কিন্তু ওরা কিন্তু বন্যা দেখেনি। সো ফ্লাডে যেটা সিচুয়েশন আমাদের একটু কিন্তু এবার বুঝতে হবে যে যেভাবে আপার আসামের লস, মানে নট অনলি অফ লাইফ না, মিসিং মানুষ অনেক মানুষ এখনো পাওয়া যাচ্ছে না, বাড়ি ঘর যেভাবে ধ্বংস হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আনপ্রেসিডেন্টেড। এরকম ফ্লাড আমরা আসামে দেখিনি, অনেক বছর হয়েছে। লাস্ট 10 ইয়ার্স এর যখন আমরা আসামে জানি যেভাবে কাজ করছে আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট, এমব্যাঙ্কমেন্ট যেভাবে বানানো হয়েছে, জুনের যেটা একটু ক্ষতি হয়েছিল, আমরা জানি যে একটাই এমব্যাঙ্কমেন্ট ভেঙেছে, আর কোনো এমব্যাঙ্কমেন্ট ভাঙেনি। কিন্তু আমরা যদি জিনিসটাকে একটু সিরিয়াসলি দেখি, এইবার যেটা ডেন্সিটি অ্যান্ড ইন্টেন্সিটি অফ রেইনফল আইএমডি যা বলছে, হ্যাঁ ঠিক আছে, আমরা এখন নাগাল্যান্ডের যেইভাবে বৃষ্টি চলছে, নাগাল্যান্ড কিন্তু নিজেও অনেক ক্ষতিতে আছে। নাগাল্যান্ডেও কিন্তু নাগাল্যান্ডের অনেক ডিস্ট্রিক্ট ফ্লাডেড হয়ে আছে। অরুণাচলের থেকে জুন মাসে যেভাবে ক্ষতি হয়েছে, অরুণাচল থেকে আসাম এফেক্টেড হয়েছে, কারণ আমরা সবসময় অরুণাচল, নাগাল্যান্ড, মেঘালয় এগুলি হলো হিলি টেরিয়ান, আর হিলি টেরিয়ান থেকে আসাম যেখানে একটা লোয়ার প্ল্যাটুতে আছে, জিওগ্রাফিক্যালি আমরা সবসময় একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছি যখনই রেইনফলের কথা হয়। একদম। কিন্তু যখন আমরা এইবার একটু ভালোভাবে দেখছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে ক্লাইমেট চেঞ্জ কিন্তু একটা ভীষণ বড় একটা রিজন দাঁড়িয়ে উঠেছে। যখন তুমি রিজনের জন্য যাচ্ছ, ক্লাইমেট চেঞ্জ একটা বহুত বড় রিজন। ফর এক্সাম্পল, জুন মাসের থেকে টিবেটে, যেখানে এখানে বলেছে যে টিবেটে তো প্রথমবার গ্লেশিয়ার মেল্টিং হচ্ছে, অরুণাচলে স্নো মেল্টিং হয়েছে, ফ্ল্যাশ ফ্লাড হয়েছে, হেভি রেইনফলের মধ্যে দুটো জিনিস যেটা আমি বললাম, ডেন্সিটি এন্ড ইন্টেন্সিটি। আর এখন একটু আগে 1-2 ঘন্টা আগে গুয়াহাটিতে যে বৃষ্টি হয়েছে, সেখানে ইন্টেন্সিটি অফ রেইনফল ইজ 137.8 mm. It's a very high rainfall intensity. আর এখন যেটা আপার আসামে চলছে, লাস্ট 1 উইক থেকে 7-8 দিন থেকে আইএমডি বলছে এটা দুটো ক্যাটাগরিতে অলরেডি ডিফাইন করা হয়েছে, এক্সট্রিম হেভি রেইনফল এন্ড ভেরি হাই রেইনফল, উইচ মিনস 204 mm and 115 mm রেইনফলের একটা ইসে চলছে। অন টপ অফ দ্যাট 4-5টা নদী, যেই যে তোমার দিখয় হয়, ধনশিরি হয়, কুশিয়ারা হয়, তারপরে আমাদের এখানে দিশাং রিভার হচ্ছে, কিছুরা রিভার অলরেডি ডেঞ্জার লেভেলের এভাব ফ্লো করছে, আর কিছুরা রিভার অলরেডি হাই ফ্লাড জোন। আপার আসামে একটাই এখনো বাঁচা গেছে যে ব্রহ্মপুত্র অলরেডি কন্ট্রোলে আছে, কিন্তু ব্রহ্মপুত্রেরও একটা কিন্তু অলরেডি ডেঞ্জার সিচুয়েশনে আছে। কিন্তু গভর্নমেন্টে যেভাবে, যদিও এটার উপরে কোনো মানে ফর এক্সাম্পল প্রোঅ্যাক্টিভ ভাবেনি, কারণ এত বৃষ্টি হবে বা এইভাবে রিভার ওভারফ্লো করবে আর ড্যামেজ হবে, কিন্তু গভর্নমেন্টের একটা কিছু দেখতে হবে যে রিলিফ অপারেশন, যেভাবে রিলিফ অপারেশন করেছে, অলমোস্ট 500 ক্যাম্পস চালাচ্ছে। আর আমাদের যেভাবে বিধায়করা, ইনক্লুডিং সিএম দিল্লি থেকে এসে ডাইরেক্ট ফ্লাড প্রোন এরিয়া এফেক্টেডে গেছে, আর বিধায়করা যেইভাবে সব জায়গাতে গ্রাউন্ডে আছে,
গ্রাউন্ডে এক একটা মানুষের বাড়িতে গিয়ে রিলিফ ক্যাম্পে গিয়ে রিলিফ অপারেশন পুরো কন্টিনিউয়াসলি যেভাবে দেখছে, আমরা বলতে পারি যে এখন কালকে মুখ্যমন্ত্রী নিজেই বলেছে যে রিলিফ অপারেশন রিলিফ ক্যাম্পে যারা যারা এসেছে তারা সবাই এখনো ভীষণ সিকিউর আছে। কিন্তু অনেক মানুষরা এরকম আছে যারা নিজের গ্রামের থেকে বাড়ি ছেড়ে আসেনি বা আসতে পারে নেই, আর ওনাদের কাছে রিলিফ অপারেশন যাওয়া এখন একটু প্রবলেম হচ্ছে। যদিও 5-6টা ডিপার্টমেন্ট এখানে দেখো, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন লাগে, আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আছে, তারপরে স্টেট ডিজাস্টার রেসপন্স টিম আছে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স লাগাতার কাজ করে যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই অসমবাসীর, উজান অসমে যারা রয়েছেন এই এখন মুহূর্তে। আমাদের যখন একেবারে মুখ্যমন্ত্রী ফিল্ডে নেমে গেছে, এখন পুরোপুরি মানুষরা কোনো চিন্তার দরকার নেই। কিন্তু ক্লাইমেট এন্ড রেইনফল একটা কিছু আছে যেটা আমাদের হাতে নেই, একদমই নেই, হাতের বাইরে। সেটার কিন্তু এফেক্ট আমরা এখন বুঝতে পারছি। এত একেবারে। বছর বলাই হতো যে ক্লাইমেট নিয়ে কিন্তু আমরা চিন্তিত হওয়া উচিত। আর অর্থাৎ আমি কোথাও না যেটা কোথাও দেখছি জলবায়ু যেভাবে পরিবর্তনের একটা প্রভাব কিন্তু পড়ছে, শুধু অসম নয়, দেশের বিভিন্ন জায়গায়। একেবারে মিতাদি, তোমাকে একদম আপনাকে একদম শেষ মুহূর্তে আমরা পেয়েছি, একদম হাতের সময় এখন নেই। আগামী সময় নিশ্চয় আরো এই বিষয়ে আমরা বিস্তৃত আলোচনা করব, কারণ এই যে জলবায়ু পরিবর্তন তার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যেটা কারো হাতেই নেই। তবে সরকার তথা প্রশাসন যার পরনায় কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। বন্যার্তদের পাশে রয়েছে মুখ্যমন্ত্রী সহ তার মন্ত্রিসভার সদস্যরা, ত্রাণ এবং উদ্ধার কাজের একেবারে তদারকি তারা করছেন। অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই, এই মুহূর্তে আমরা এতটুকু আশ্বস্ত করতে পারি নিউজ লাইভ বাংলার পক্ষ থেকে। ধন্যবাদ তোমাকে মিতাদি এই মুহূর্তে। এবং আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক অরূপ চক্রবর্তী এবং বন্যা কবলিত এলাকা থেকে রয়েছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ বিশ্বাস, শুভাংশী মুরিয়নি থেকে, এবং কার্বি আংলং থেকে ছিলেন রাজু কাথার। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সব কথা এখানে শেষ করছে। ধন্যবাদ।